গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। উলঙ্গ লাশ। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। প্রচ্ছদ ডিভাইন কমেডি। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন উলঙ্গ লাশ। কয়েক বছর ধরে চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে বছরই পুজোর সময় দিন 15 জন্য ছুটি কপালে জুটল। ছুটি পেয়েছিলাম পঞ্চমীর দিন থেকে। ষষ্ঠীর দিন সকালে কলকাতা ছেড়ে দেশের বাড়ি রওনা দিলাম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা বাইরে থাকেন তাদের প্রায় প্রত্যেকেই এই সময়টা দেশে ফিরে আসেন। দেশে পৌঁছে সেদিন আর বিশেষ কারোর সাথে দেখা সাক্ষাৎ হলো না। পরদিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে বন্ধু পরিজনদের সাথে দেখা করবার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়েই দেখলাম একজন পিয়ন একখানা টেলিগ্রাম হাতে নিয়ে আমারই খোঁজ করছে। রসিদে সই করে টেলিগ্রাফটা নিলাম। সেখানা পড়ে রাগে দুঃখে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। টেলিগ্রাফে লেখা ছিল, অদ্ভুত অবস্থায় একটি লাশ পাওয়া গিয়াছে, তাহার অনুসন্ধানের নিমিত্ত তোমার ছুটি আপাতত রদ হইল। টেলিগ্রাফ পাইবা মাত্র কলিকাতায় ফিরিয়া আসিবে। টেলিগ্রাফখানা পাঠিয়েছেন পুলিশের বড় কর্তা। সুতরাং সেই দিনই আবার কলকাতায় ফিরে এলাম। কলকাতায় ফিরেই প্রথমে বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বুঝতে পারলাম আমাকে দেখে তিনি বিলক্ষণ খুশি হয়েছেন। বললেন, একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে। ঘটনা যে কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাচক্রে মৃতদেহটি আমাদের হাতে এসে পড়েছে। তদন্তে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তুমি চলে আসায় আমি খুশি হয়েছি মুখার্জি। মামলার কিনারা হয়ে গেলে আমি তোমাকে 1 মাসের ছুটি মঞ্জুর করে দেব। এখন যাও, লাশ দেখে অনুসন্ধানের কাজ শুরু করে দাও। বড় সাহেবের কথাই শিরোধার্য করে তদন্তে নেমে পড়লাম। প্রথমেই লাশ দেখব বলে সংশ্লিষ্ট থানায় গিয়ে হাজির হলাম। সেখান থেকে মেডিকেল কলেজ, কারণ লাশ ছিল সেখানেই। দুর্ঘটনার দিন থানায় উপস্থিত ছিলেন যে পুলিশ কর্মচারীটি, তাঁরই মুখে পূর্ব ঘটনার বিবরণ শুনলাম। তিনি সবিস্তারে যা বললেন। বড়বাবু সেই সময় থানায় ছিলেন না, রাতে টহল দিতে বেরিয়েছিলেন। একজন মুটে এসে বাক্সটা নিয়ে হাজির হলো, সঙ্গে একজন চাপরাশি। চাপরাশি আমাকে বলল, গঙ্গার কাছে মালগুদামে রাত 2টো থেকে আমার পাহারা দেওয়ার পালা ছিল।
সেখানেই এই বাক্সটা হঠাৎ আমার চোখে পড়ল, কিন্তু কাছাকাছি কোনো লোককে দেখতে পেলুম না। ভাবলুম হয়তো আশেপাশেই কোথাও আছে, এক্ষুনি এসে পড়বে। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করার পরও কারুকে আসতে দেখলুম না। আর ঠিক সেই সময়ে আমাদের একজন বড় কর্তা ঘুরতে ঘুরতে সেখানে এসে হাজির হলেন। সব শুনে তিনি আমাকে বললেন যে বাক্সটা থানায় জমা করে দিতে। এখন আপনি যদি বাক্সটা জমা করে নিয়ে আমাকে ছেড়ে দেন তো আমি গিয়ে আবার কাজে যোগ দিতে পারি। ওখানে এখন আর কেউ নেই। তো চাপরাশির মুখে একথা শুনে আমি বাক্সটা জমা করে নিয়ে চাপরাশিকে বিদায় দেওয়াই কর্তব্য বিবেচনা করলুম। জমা নেওয়ার উদ্যোগ করছি, এমন সময় বড়বাবু এসে থানায় ঢুকলেন। আমার মুখে সব শুনে তিনি বললেন যে জমা নেওয়ার আগে আমি যেন বাক্সটা খুলে চাপরাশির সামনেই ওর ভেতরে কি আছে না আছে তার একটা লিস্ট করে রাখি। এই পরামর্শ দিয়ে তিনি থানার পাশেই তার কোয়ার্টারে চলে গেলেন। কিন্তু বাক্সের তালাখানা ছিল সাংঘাতিক মজবুত, সে আপনি দেখলেই বুঝতে পারবেন। ও তালা খোলা কিংবা ভাঙা আমাদের দ্বারা সম্ভব হলো না। শেষে একজন লোহার মিস্ত্রিকে ডাকা হলো, সেই তালাটা খুলে দিল। কাগজ কলম নিয়ে চাপরাশিকে বললুম, ডালা খোলো। সে ডালাটা খুলে সঙ্গে সঙ্গে তমাশ করে ছেড়ে দিল, চিৎকার করে ছিটকে পিছিয়ে এলো। চাপরাশির অবস্থা দেখে আমি তো অবাক। ব্যাপার কি দেখবার জন্য নিজেই গিয়ে ডালাটা খুলল। বাক্সের ভিতরে দৃষ্টি পড়তেই আতঙ্কে শিউরে উঠল। কি করব কিছু বুঝতে না পেরে চিৎকার করে বড়বাবুকেই ডাকতে লাগলো। আমার চিৎকার শুনে তিনি তো ছুটে এলেন। আমি তাকে দেখে কোনো কথা না বলে শুধু আঙুল দিয়ে বাক্সটা দেখিয়ে দিল। বড়বাবু একবার আমার আর একবার চাপরাশির মুখের দিকে তাকিয়ে নিজেই গিয়ে বাক্সের ডালাটা তুললেন। তখন আমরা ভালো করে তাকিয়ে দেখলুম একটা ন্যাংটো মেয়ে মানুষের দেহ দুমড়ে ভাঁজ করে দড়ি দিয়ে বেঁধে সে বাক্সের ভিতর কেউ রেখে দিয়েছে। এই অবস্থা দেখে সে বাক্স আর জমা নেওয়া হলো না। বড়বাবু হেড অফিসে বড় সাহেবের কাছে খবর পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এসে হাজির হলেন। একে একে বড় মেজো সেজো অনেক কর্তাই এসে অনুসন্ধান শুরু করে দিলেন। অবশেষে আমাকে আদেশ করা হলো বাক্স সমেত দেহটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য। আমি সে আদেশ পালন করলুম। লাশ নিয়ে এলুম এই ঘরে। এই পর্যন্ত বর্ণনা করে কর্মচারীটি থেমে গেল। আমি লাশ পর্যবেক্ষণ করতে করতে বললাম, তারপর সে আবার শুরু করলো। প্রথমে জুরিদের সঙ্গে নিয়ে করোনার সাহেব এলেন, ওপর থেকেই লাশ দেখে চলে গেলেন। তারপর এলেন ডাক্তার সাহেব, তিনি বাক্সের ভিতর থেকে লাশ বার করলেন। তখন দেখলাম লাশের গলায় একগাছা দড়ি বাঁধা আছে। লাশ তো দেখছি শুধুই ধর, মাথা নেই, তাহলে গলায় দড়ি বাঁধা ছিল মানে? সবটা শুনলেই আপনি বুঝতে পারবেন। বেশ, তারপর বলো। ডাক্তার সাহেব ডোমকে বললেন দড়িটা গলা থেকে খুলে ফেলতে। খুলে ফেলার পর দেখা গেল দড়িটা কোনো সাধারণ দড়ি নয়, ওটা আসলে একগাছা শিকা। এরপর পোস্টমর্টম করে ডাক্তার সাহেব জানিয়ে দিলেন যে গলায় দড়ির ফাঁস লাগিয়েই স্ত্রীলোকটিকে মেরে ফেলা হয়েছে। বড় সাহেবের পরামর্শেই মৃতের মস্তকটি সংরক্ষণ করবার জন্য দেহ থেকে ছিন্ন করে নিয়ে একটা মুখ বন্ধ কাঁচের পাত্রের ভেতর ওষুধের মধ্যে ডুবিয়ে রাখা হলো। কারণ দেহ শনাক্ত হয়নি, লাশের গতি হয়ে গেলে শনাক্ত করার আর কোনো উপায় থাকবে না, ফলে মোকদ্দমার নিষ্পত্তি হওয়ারও বেশ কঠিন হয়ে পড়বে। সুতরাং ডাক্তার সাহেব সেই মুন্ডশুদ্ধ কাচের জারটা নিয়ে নিজের গাড়িতে তুললেন এবং শিকাগাছা আর টিনের বাক্সটা আমাকে দিয়ে গেলেন। এই হলো পুরো ঘটনা। এই সেই শিকা আর এই সেই বাক্স। পুলিশ কর্মচারীটির মুখে এই বর্ণনা শুনে আমি সেই মস্তকবিহীন দেহটি আর একবার দেখলাম। বাক্স এবং শিকাগাছাটিও ভালো করে দেখলাম।
আগে কয়েকবার লাশের পরনের জামা কাপড় থেকে তার পরিচয় সূত্র বার করে ফেলেছিলাম, কিন্তু এক্ষেত্রে লাশ পাওয়া গেছে উলঙ্গ অবস্থায়। কর্মচারীটিকে জিজ্ঞাসা করলাম, গায়ে কোনো গয়নাগাঁটি কিংবা তাগা তাবিজ কিছু ছিল? গয়না তো দূরের কথা, একগাছা কাঁচের চুড়ি কিংবা লোহার বালা পর্যন্ত দেখতে পাইনি। তুমি তো আগে মাথা সমেতেই লাশটা দেখেছিলে। সধবা বা বিধবা কিছু বুঝেছিলে? বোঝার উপায় ছিল না তো। কপালে সিঁদুরের চিহ্ন টিহ্ন কিচ্ছু দেখতে পাইনি। চুলগুলো কি অবস্থায় ছিল? চুল খুব ঘন, লম্বা, চুল খোলা ছিল। তুমি তো একজন অভিজ্ঞ কর্মচারী, তো লাশ দেখে তোমার কি মনে হয়েছিল? এদেশীয় নাকি পশ্চিম দেশীয়, মুসলমান নাকি হিন্দুস্তানি? আমার যদ্দূর মনে হয় সে মেদেশীয়, আর মুসলমান নয়, হিন্দু ঘরের বলেই মনে হয়। সন্ধে হয়ে গেছে, সপ্তমী পূজার আরতি শুরু হয়েছে। হিন্দু মাত্রেই আনন্দ উদ্বেলিত হৃদয়ে সমবেত হয়ে দেবী ভগবতীর আরতি দর্শন করছেন। আর হতভাগ্য আমি ঠিক এই মুহূর্তে পুজো বাড়ির বারান্দার পরিবর্তে দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজের মর্গে। আমরা পুলিশেরা না জানি কি নরাধম। মর্গ থেকে বেরিয়ে ডাক্তার সাহেবের বাড়িতে গেলাম। তার সঙ্গে দেখা করে সেই কাটা মুন্ডটা দেখতে চাইলাম। দেখলাম একটা বেশ বড় সড়ো কাঁচের পাত্রের ভেতর যেন জীবিত মুন্ডের মতোই সেটি রয়েছে। তার চুলগুলো পাত্রের ভিতরের তরল পদার্থের ওপর ভেসে উঠেছে। মুখটা দেখে মনে হলো কোনো সুন্দরী বঙ্গ যুবতীর মুখ, কিন্তু সধবা না বিধবা তা বোঝা মুশকিল। ডাক্তারবাবুকে মৃত্যুর কারণ সম্পর্কে দু একটা কথা জিজ্ঞাসা করে সেখান থেকে বেরিয়ে এলাম। অন্যান্য যে সমস্ত অভিজ্ঞ পুলিশ কর্মচারীরা এই মামলার অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলেন, তাঁরা ইতিমধ্যেই বেশ কিছু খবরাখবর জোগাড় করে ফেলেছেন, যার থেকে অনুসন্ধানের একটা স্পষ্ট সূত্র পাওয়া যাচ্ছে। মৃতদেহ ভরা এই বাক্সটা কিভাবে মালগুদামে এলো সেটা তাঁরা জানতে পেরেছেন। অনুসন্ধানের সময় একজন কুলি তাঁদের বলেছেন, জাহাজে কাজের জন্য রাত্রে 2টো নাগাদ আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। দেখলুম একজন লোক গাড়ি থেকে বাক্সটা নামাবার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। গাড়িতে কোনো সহিস ছিল না, শুধু একজন ওই কোচওয়ানি ছিল। ঘোড়াটা নতুন বলেই বোধহয় ওই কোচওয়ান বলগা ছেড়ে লোকটাকে সাহায্য করতে পারছিল না। তখন আমাকে যেতে দেখে লোকটা আমাকেই ডাকল। বাক্সটা গাড়ি থেকে নামিয়ে মালগুদামে নিয়ে যেতে বলল। আমি তাই করলুম। মালগুদামের ভেতরে নিয়ে গিয়ে বাক্সটা নামিয়ে রাখল। লোকটা আমাকে 4 পয়সা দিয়ে একটা নৌকো ভাড়া করবে বলে গঙ্গার পাড়ের দিকে চলে গেল। বাক্সটা সেখানেই পড়ে রইল। আমি আমার পয়সা পেয়ে সেখান থেকে চলে এলুম। তদন্তকারী পুলিশ কর্মীরা ওই কুলির কাছ থেকে আরও জানতে পেরেছেন যে যে লোকটি ওই বাক্সটা এনেছিল সে একজন বাঙালি যুবক, এবং ওই কুলিটি তাকে আবার দেখলে চিনলেও চিনতে পারে। যে গাড়ি করে বাক্সটা আনা হয়েছিল, তদন্তকারী দল এবার সেই গাড়ির অনুসন্ধান শুরু করেন। সমস্ত দিন আস্তাবলে ঘুরে গাড়ির সন্ধানও পেয়ে যান তাঁরা। গাড়িটা শহরের নয়, কাশীপুরের একটি আস্তাবলে পাওয়া যায়। গাড়ির কোচওয়ানের সঙ্গে কথা বলে বোঝা যায় যে কুলি যা বলেছে তা মিথ্যে নয়। কোচওয়ান বলে, আমি যখন এই কাশীপুরের আড্ডায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, সেই সময় একটা লোক এসে আমায় ভাড়ায় ডেকে নিয়ে গেল। কোনো বাড়িতে নয়, রাস্তাতেই একটা লোক একটা বাক্স নিয়ে দাঁড়িয়েছিল। তারা দুজনে মিলে ধরাধরি করে বাক্সটা গাড়িতে তুলে দিল।
যে গাড়ি ডেকে নিয়ে গিয়েছিল সে আর গেল না, সে চলে গেল। আর যে লোকটা বাক্স নিয়ে দাঁড়িয়েছিল সেই গাড়িতে উঠে বসলো। আমি তার কথা মতো তাকে নিয়ে সোজা কলকাতায় গেলুম। তারপর রাস্তা থেকেই একটা কুলি ডেকে নিয়ে বাক্সটা নামিয়ে আমার ভাড়া মিটিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিল। এরপর কাশীপুরের রাস্তার ওপর ওই বাক্স কিভাবে এলো, কেই বা আনলো এবং কেই বা তা কলকাতায় নিয়ে গেল, সে বিষয়ে তদন্তকারী কর্মচারীরা আর বিশেষ কিছু জানতে পারেন না। আমি নিজেও খোঁজখবর করে এ বিষয়ে কোনো সুবিধা করতে পারলাম না। এদিকে বড় সাহেবের নির্দেশে শহর ও শহরতলির থানাগুলির অন্তর্গত সমস্ত জায়গার বসবাসকারী লোকজনেদের ডেকে এনে এনে মৃতদেহ এবং সেই কেটে রাখা মুণ্ডটি দেখানো হতে লাগল। কিন্তু মৃতদেহটি যে কার তা কেউই বলতে পারল না। এইভাবে সপ্তমীর রাত অতিবাহিত হয়ে গেল। পরদিন সকাল থেকে আবার শুরু হলো মৃতদেহ এবং কাটা মুণ্ড দেখাবার পালা। এবারে একজন জানালো যে কাশীপুর নিবাসী গোপাল বিশ্বাসের মেয়ের মুখের সাথে এই কাটা মুণ্ডের অনেকটা মিল আছে। কাল বিলম্ব না করে তখনই একখানা গাড়ি আনিয়ে কাশীপুর পৌঁছে গেলাম। গোপাল বিশ্বাস তাঁর বাড়িতেই ছিলেন। সমস্ত কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে এসে সেই কাটা মুণ্ডটা দেখালাম। তিনি কোনো কথা না বলে বেশ খানিকক্ষণ ধরে স্থির দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমার মনে হচ্ছে এ বোধহয় আমারই মেয়ের মুখ। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ে থাকতো কোথায়? জামাইয়ের সঙ্গে বনিবনা না হয় সে আমার কাছে চলে এসেছিল। বছর চারেক আমি আর তাকে শ্বশুরবাড়ি পাঠাইনি, আমার কাছেই ছিল। এই 4-5 দিন হলো জামাই এসে দুঃখ প্রকাশ করে অনেক অনুনয় বিনয় করায় আমি তার সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিলাম। মেয়েরও দেখলাম যাওয়ার ইচ্ছে। 4-5 দিন হয়ে গেল বলছেন, তাদের কোনো পৌঁছানো সংবাদ পাননি? না, এ যাবৎ তার আর কোনো খবরই আমি পাইনি দারোগাবাবু। আমি কেন তাকে পাঠাতে গেলাম, সে তো আমার কাছে দিব্যি ভালো ছিল। আমি বৃদ্ধকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন, এখনই এত ভেঙে পড়বেন না। আপনি আমার সঙ্গে চলুন। আপনার জামাই বাড়িতে গিয়ে আগে খোঁজ নিয়ে দেখি, আর সত্যিই যদি তেমন কিছু ঘটেও থাকে তাহলে অপরাধী যাতে শাস্তি পায় তার ব্যবস্থা আমরা অবশ্যই করব। বৃদ্ধকে সান্ত্বনা দিলাম বটে, কিন্তু মনে মনে নিশ্চিত হয়ে গেলাম এই বৃদ্ধ গোপাল বিশ্বাস যা আশঙ্কা করছে তা সত্যি। একটু ধাতস্থ হবার পর বৃদ্ধের সঙ্গে কথা বলে জানতে পারলাম তার জামাতার বাড়ি শেওড়াফুলি স্টেশন থেকে প্রায় 3-4 ক্রোশ দূরে একটি ছোট গ্রামে। আর সময় নষ্ট না করে বৃদ্ধকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি যাওয়ার গাড়ি ধরে শেওড়াফুলিতে গিয়ে নামলাম। সেখান থেকে বৃদ্ধের জামাই বাড়ি প্রায় 4 ক্রোশ পথ। বৃদ্ধকে সঙ্গে নিয়ে হেঁটে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সেখানে গিয়ে যা ঘটল তাতে করে বৃদ্ধের বাঁধ ভাঙা কান্নাকে আর ঠেকিয়ে রাখা গেল না। কারণ বৃদ্ধের জামাই বাড়িতে এসে আমরা জামাই কিংবা মেয়ে কারোরই দর্শন পেলাম না। অনেক বুঝিয়ে বলেও বৃদ্ধকে থামানো দায় হয়ে পড়ল। এক বয়স্ক মহিলা জানালেন, হ্যাঁ, বউকে আনতে যাবে বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল, এ কথা তো সত্যি। কিন্তু সেই যে বেরোলো তারপর থেকেই তার আর কোনো খবরই নেই। বাড়ি ফিরে আসা তো দূরের কথা, একখানা চিঠি পর্যন্ত লিখে কোনো সংবাদ পাঠায়নি। সে যে এখন কোথায় আছে, কি করছে, বাড়ি ফিরছে কিনা, কবে ফিরবে, এসব আমরা কিছুই জানি না। এমতাবস্থায় আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে বৃদ্ধের জামাই বৃদ্ধকে ঠকিয়েছে।
4 বছরের মনোমালিন্যের প্রতিশোধ নিতে সে বৃদ্ধের মেয়েকে খুন করে দেশান্তরী হয়েছে। আমাদের দেখে একে একে গ্রামের বেশ কয়েকজন ভদ্রলোক সেখানে উপস্থিত হলেন। আমাদের মুখে সমস্ত ঘটনা শুনে তাঁরাও আমাদের মতোই একই সিদ্ধান্তে উপনীত হলেন। বৃদ্ধ গোপালবাবুর মুখে শুনেছিলাম যে তিনি তার মেয়েকে যখন জামাইয়ের সঙ্গে পাঠিয়েছিলেন সেই সময় তার মেয়ের গায়ে প্রায় 500 টাকা মূল্যের গয়নাগাঁটি ছিল। এদিকে মৃতদেহের শরীরে কিছুই পাওয়া যায়নি। সুতরাং অনুমান করলাম বৃদ্ধের কন্যা যদি সত্যিই নিহত হয়ে থাকে তাহলে তার অঙ্গের অলংকারগুলি জামাই বাবাজিই খুলে নিয়ে থাকবে। যদিও জামাই আর বাড়ি ফিরে আসেনি একথা সত্যি, তবুও মনের ভেতর কেমন একটা খচখচ করতে লাগলো। আর একটু ভালো করে অনুসন্ধান না করে ফিরে যেতে মন চাইল না। এমন তো হতেই পারে যে সে গোপনে বাড়ি এসে গয়নাগুলো কোথাও লুকিয়ে রেখে গেছে। তাহলে তো ঘর তল্লাশি করলেই সেসব জিনিস বেরিয়ে পড়বে। এই ভেবে ওই সন্ধেবেলাতেই সেখানে উপস্থিত কয়েকজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে ঘরের ভেতর তল্লাশি শুরু করলাম। বাড়িতে লোক বলতে জামাইয়ের মা আর তাঁর এক বিধবা বোন। আমার অনুরোধে তাঁরা বাইরে এসে দাঁড়ালেন। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও গয়নাগাঁটির কোনো চিহ্নই পেলাম না। তবে ঘরের মেঝের এক জায়গায় কিরকম যেন একটু অন্যরকম লাগছে বলে মনে হলো, যেন দিন কয়েকের মধ্যেই জায়গাটা খোঁড়া হয়েছিল। মনে সন্দেহ জাগল। জায়গাটা খুঁড়ে ফেলার ব্যবস্থা করলাম এবং খানিকটা খুঁড়তেই একটা পিতলের হাঁড়ি বেরিয়ে পড়ল। হাঁড়ির মুখটা একটা পিতলের রেকাবি দিয়ে আটকানো। সর্বসমক্ষে সেই হাঁড়ির ঢাকা খুলতেই দেখা গেল নগদ টাকা, কিছু নোট এবং সোনা ও রূপোর গয়নায় হাঁড়িটা ভর্তি হয়ে আছে। বৃদ্ধ গোপালবাবু তার কন্যার গায়ে যে ধরনের অলংকার থাকার কথা বলেছিলেন সেই ধরনের বাজুবালা, মল প্রভৃতিও ওই গয়নাগুলোর মধ্যেই পাওয়া গেল। ফলত এই হত্যাকাণ্ড সম্পর্কে যার যার মনে তখনও পর্যন্ত একটু আধটু সন্দেহ ছিল, তারা প্রত্যেকেই নিঃসংশয় হয়ে গেলেন। সকলেই এক বাক্যে বললেন যে বৃদ্ধের জামাই স্বয়ং তার স্ত্রীকে খুন করেছে। পাড়ার লোকজনেদের সামনে প্রাপ্ত গয়নাগুলির একটা তালিকা তৈরি করে নিয়ে সেগুলি সমেত তখনই সেখান থেকে বেরিয়ে পড়লাম। পুজোর সময় ছুটি নিয়েও সে ছুটি ভোগ করতে না পারার মনোকষ্ট এই ঘটনায় খানিকটা লাঘব হলো। মনে মনে ভাবলাম, বড় সাহেব আমার ওপর আস্থা রেখে বাড়ি থেকে ডেকে এনে এই তদন্তের ভার আমাকে দিয়েছিলেন। আমি তার আস্থার মর্যাদা রাখতে পেরেছি। সামান্য একটা সূত্র ধরে এগিয়ে মোকদ্দমা নিষ্পত্তির একটা উপায় বার করে ফেললাম। এইসব ভাবতে ভাবতে শেওড়াফুলি স্টেশনে এসে যখন পৌঁছলাম ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। এখান থেকে কলকাতায় যাওয়ার গাড়ি সকালের আগে আর পাওয়া যাবে না। ফলে বাকি রাতটুকু স্টেশনেই কাটিয়ে দিলাম এবং এভাবেই কেটে গেল দুর্গাপুজোর মহা অষ্টমী। পরদিন অর্থাৎ নবমীর ভোরে প্রথমেই কলকাতাগামী যে গাড়ি পেলাম, বৃদ্ধ গোপালবাবুকে সঙ্গে নিয়ে তাতেই চড়ে বসলাম এবং যথা সময়ে গয়নাগাঁটি সমেত হাওড়া স্টেশনে এসে নামলাম। স্টেশন থেকে বাইরে আসতেই হঠাৎ গোপালবাবু আমার হাত খামচে ধরলেন। আমি একটু অবাক হয়ে বললাম, কি হলো? বৃদ্ধ সামনের দিকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা এক যুবককে দেখিয়ে বললেন, ওই দেখুন মশাই, ওই আমার জামাই দাঁড়িয়ে আছে। বৃদ্ধের কথা শুনে মনে মনে ভাবলাম, যখন কোনো মোকদ্দমার পথ পরিষ্কার হয় তখন এভাবেই হয়। লাশ শনাক্ত হয়ে গেছে, অপহৃত দ্রব্যও উদ্ধার করা হয়েছে, বাকি ছিল কেবল আসামিকে ধরা। ঈশ্বরের এমনই মহিমা যে এখন আসামিও সামনে এসে হাজির। মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত হেঁটে গিয়ে গোপালবাবুর দেখিয়ে দেওয়া যুবকটির হাত চেপে ধরলাম। যুবক
থতমত খেয়ে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, এ কি, এভাবে আমার হাত চেপে ধরলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে এই বলে ছাড়ুন। বৃদ্ধের জামাতা তার হাতটা ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নেবার চেষ্টা করল, কিন্তু আমি যেভাবে শক্ত করে ধরেছিলাম তার পক্ষে হাত ছাড়িয়ে নেওয়া সম্ভব হলো না। আমি গম্ভীর গলায় ধমক দিয়ে বললাম, চুপ, ছাড়বার জন্য ধরিনি, এবার কোমরে দড়ি বেঁধে এখান থেকে নিয়ে যাব। কোমরে দড়ি বাঁধবেন? আপনি কে মশাই? পুলিশের লোক। পুলিশের লোক? পুলিশের লোক হয়ে আমায় ধরতে চাইছেন কেন? আরে আমার অপরাধটা কি? তুমি জানো না তোমার অপরাধ কি? কি আশ্চর্য, কোনো অপরাধ করলে তবে তো জানবো। ভান করে কোনো লাভ হবে না। আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো খুনি নিষ্কৃতি পায়নি। খুনি? কি বলছেন মশাই? কাকে খুন করেছি আমি? নির্ঘাত আপনার কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা থানায় গিয়েই বুঝিয়ে দিচ্ছি। চলো, গাড়িতে ওঠো। স্টেশনের বাইরেই ভাড়ায় যাওয়ার জন্য যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাদের একজনকে ডেকে নিলাম। গোপালবাবুর জামাতা বললেন, গাড়িতে উঠবো মানে? কোথায় যাব? কলকাতায়। দেখুন, আপনি পুলিশের লোক যখন, তখন বুঝতে পারছি আপনার সঙ্গে এখন বেশি কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আমার সঙ্গে একজন স্ত্রীলোক আছেন। আমি যদি এখন আপনার সঙ্গে চলে যাই তাহলে একা তার এখানে যে কী দশা হবে তা ভাবতে পারছি না। আপনি আগে তার একটা গতি করে দিন। স্ত্রীলোক? তিনি তোমার কে হন? তিনি আমার স্ত্রী। বৃদ্ধ গোপালবাবু এতক্ষণ পর্যন্ত দূরে দাঁড়িয়ে তার জামাতার কথাবার্তা শুনছিলেন। এবার ছুটে এসে বললেন, বাবা, তুমি যে তোমার সঙ্গে তোমার স্ত্রী রয়েছেন বলছো, তিনি কে? কোথায় তিনি? আপনি জানেন না তিনি কে? আশ্চর্য! আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার আর কটা স্ত্রী আছে? আরে আপনার মেয়েই তো আমার স্ত্রী। ওই যে দেখুন, ওখানে বসে আছে। এই বলে সে একটু দূরে একটা কাঠের বেঞ্চের ওপর বসে থাকা একটি স্ত্রীলোকের দিকে হাত দেখালো। বৃদ্ধ দ্রুত সেদিকে ছুটে গেল। স্ত্রীলোকটির কাছে পৌঁছে এক দৃষ্টে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চিৎকার করে বলে উঠলেন, দারোগা বাবু, আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে দারোগা বাবু। বৃদ্ধের কথা শোনা মাত্রই আমি তার জামাতার হাত ছেড়ে দিলাম। সে বলল, কি ব্যাপার বলুন তো মশাই? কিছু একটা গোলমাল হয়েছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি? লজ্জায় আর নিজের ওপর ঘৃণায় আমার মুখ দিয়ে তখন কোনো কথা বেরোলো না। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলাম। জামাতা তখন তার শ্বশুর মশাইকে গিয়ে ধরল। কি হয়েছে বলুন তো? ঠিক কি ঘটেছে? যা ঘটেছে সব তোমারই জন্য ঘটেছে বাবা। তুমি যদি সময় মতো বাড়ি পৌঁছে যেতে বা কোনো সংবাদ পাঠাতে তাহলে এত কাণ্ড কিন্তু ঘটতো না। এই বলে বৃদ্ধ গোপালবাবু তাঁর জামাতাকে আগাগোড়া সমস্ত ঘটনা বর্ণনা করলেন। সব শুনে জামাতা বলল, কি করব বলুন? আপনার বাড়ি থেকে বেরিয়ে হাওড়া আসার পথে আমার এক খুড়তুতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তাদের বাড়ি কলকাতায়। বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। জোর করে নিয়ে গেল, কিছুতেই ছাড়লো না। আজকেও আসতে দিচ্ছিল না। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে তবে বেরোতে পেরেছি। গাড়ি ধরবো বলে হাওড়া এসেছি, তার মধ্যে এই বিপদ। গাড়ি ধরবো কি, উনিই আমাকে ধরে নিলেন। ওনার আর দোষ কি? আমি তো ওনাকে... আচ্ছা, আপনি যে বললেন ঘরের মেঝে খুঁড়ে গয়নাগাটি সব বার করা হয়েছিল, তা সেগুলো সব এখন কোথায় আছে? সবই দারোগা বাবুই জমা করে নিয়েছেন। গোপালবাবুর জামাতা একথা শুনে জিনিসগুলো আমার কাছ থেকে ফেরত চাইল। আমি কোনো প্রতিবাদ না করে তালিকা মিলিয়ে আটক করা সমস্ত জিনিসই তখনই তাকে ফেরত দিয়ে রসিদ করিয়ে নিলাম। এরপর গোপালবাবু তাঁর মেয়ে জামাইকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে হাসতে হাসতে কাশীপুরের দিকে চলে গেলেন। আর আমি অত্যন্ত ক্ষুণ্ণ বিমর্ষ মনে কলকাতায় ফিরে এলাম।
আমার এই শেওড়াফুলি অভিযানের ব্যাপারটা আমার সহকর্মীদের কেউ জানতেন না। আমিও আর কারুকে কিছু বললাম না। তবে পরবর্তীকালে গোপালবাবুর কাছ থেকেই একজন দুজন করে ঘটনাটি জানাজানি হতে হতে আমার সহকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, এবং তখন জেনেছিলাম আমার সহকর্মীদের মধ্যে আরও একজন অন্য একটি সূত্র মারফত খবর পেয়ে অন্য একটি জায়গায় এই মামলারই তদন্ত করতে গিয়ে ঠকে গিয়েছিলেন, কিংবা বলা ভালো প্রতারিত হয়েছিলেন। গণেশ নামক এক ব্যক্তি তাকে জানিয়েছিল যে ওই কাটা মুন্ডটি তার স্ত্রীর, এবং সে সন্দেহভাজন 3 জন লোকেরও নাম বলেছিল, এবং আমার সেই সহকর্মী পুলিশ কর্মচারীটি সন্দেহভাজন সেই 3 জনকে ধরেও ফেলেছিলেন, এবং সেই সঙ্গেই বেরিয়ে পড়েছিল গণেশের জীবিত স্ত্রী। আসল ঘটনাটা হলো, মাসখানেক আগে পাড়ারই 2-3 জন লোক ষড়যন্ত্র করে গণেশের স্ত্রীকে বার করে নিয়ে গিয়েছিল। গণেশ খুব ভালো করে জানত কে তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায় সে নিয়ে গিয়েছিল বা রেখেছে তার সন্ধান করে উঠতে পারছিল না। তাই সে পুলিশকে ওই কথা বলেছিল। সে ভেবেছিল পুলিশ ওই লোকগুলোকে খুঁজে বার করে বিশেষ পীড়াপিড়ি করবে, এবং খুনের মোকদ্দমার আসামি হওয়ার ভয়ে তারা তখন তার স্ত্রীকে নিশ্চয়ই প্রকাশ্যে বার করে দেবে। বলা বাহুল্য, গণেশের চাতুরি ধরা পড়ে গেলেও তার অভিপ্রায় সিদ্ধ হয়েছিল। যাই হোক, বাসায় ফিরে এসে স্নান খাওয়া দাওয়া সেরে 12টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম। সেই বাক্স আর সেই শিকা গাছাটি এর আগে দেখেছিলাম রাতের বেলায়। দিনের আলোতে আর একবার ভালো করে দেখব বলে থানায় গেলাম। শিকা গাছা দেখে মনে হলো সচরাচর লোকের বাড়িতে যেমন থাকে এটা ঠিক সেরকম নয়। বেশ শক্ত দড়ি দিয়ে টান টান করে বানানো। গোয়ালা বা অন্যান্য ভারবাহীরা তাদের বাঁকের সঙ্গে যেমন শিকা ব্যবহার করে, এ সেই ধরনের শিকা। বাক্সটা হঠাৎ দেখলে নতুন বলে মনে হয়, কিন্তু ভালো করে দেখলে মনে হয় পুরনো বাক্সকেই নতুন করে রং করে নেওয়া হয়েছে। ডাবল টিনের বাক্স। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে দেখতে লাগলাম পুরনো বাক্সের কোনো চিহ্ন যদি এখনো থেকে থাকে। খুঁজতে খুঁজতে একটা লেখা যেন দেখতে পেলাম, কিন্তু তার উপরে নতুন রঙের প্রলেপ পড়ায় সে লেখা পড়া তো দূরের কথা, ভালো করে চোখেই পড়ে না। অনুমানে মনে হলো যে কারো নাম লেখা আছে। নামের তলায় গ্রামের নাম। অনেক চেষ্টা করেও খালি চোখে পাঠোদ্ধার করতে পারলাম না। তখন একখানা উন্নত মানের আইগ্লাস আনিয়ে তার সাহায্যে সেই লেখা পড়বার চেষ্টা করতে লাগলাম। নামটা পড়া সম্ভব হলো না, কিন্তু নামের তলায় যা লেখা আছে তার মধ্যে শুধু একটাই শব্দ বুঝতে পারলাম, বোধহয় নিমতা। অনেকক্ষণ চিন্তা করার পর মনে হলো কাশীপুর থেকে কয়েক ক্রোশ দূরে নিমতা বলে একটা ছোট গ্রাম আছে। এই বাক্স যদি সেই গ্রামেরই হয়, এটা ভেবে একবার নিমতা গিয়েই অনুসন্ধান করবার কথা মনে মনে স্থির করে ফেললাম। একটা ভাড়ার গাড়ি নিয়ে যতদূর পর্যন্ত গাড়িতে যাওয়া সম্ভব ততদূর পর্যন্ত গাড়িতেই গেলাম। বাকি পথটুকু হাঁটতে হাঁটতে নিমতা গ্রামে গিয়ে পৌঁছলাম। নিমতা খুব ছোট একটা গ্রাম। সব মিলিয়ে 15-20 ঘর লোকের বাস। বেশ খানিকটা ঘোরাঘুরি করে 2-4 জন লোক এবং কিছু বালক বালিকার সাথে কথা বলে আমার প্রয়োজনীয় তথ্য কিছুই বার করতে পারলাম না। বিফল মনোরথ হয়ে ফিরে আসার কথা ভাবছি, ঠিক তখনই একটা দৃশ্য নজরে পড়ল। খুবই অকিঞ্চিতকর বিষয়। এক জায়গায় কতগুলো হাঁড়ি পড়ে আছে, যেগুলোতে রান্না করার চিহ্নও রয়েছে। দেখে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই এগুলো ফেলা হয়েছে। তেমন বিশেষ কারণ না ঘটলে এই দুর্গাপুজোর মধ্যে কোনো হিন্দু পরিবার অক্ষত হাঁড়ি ফেলে দেয় না। স্বাভাবিক মৃত্যুতে হিন্দু ব্রাহ্মণ পরিবারদের 11 দিনের অশৌচ পালন করবার একটা বিধি আছে, কিন্তু অস্বাভাবিক বা অপমৃত্যুর ক্ষেত্রে অশৌচ হয় 3 দিনের।
এবং অশৌচ মিটে যাওয়ার পর অশৌচকালীন অবস্থায় ব্যবহৃত হাঁড়িগুলোকে পরিত্যাগ করবার একটা রীতি আছে। জানি না আমি অহেতুকই এসব ভাবছি হয়তো, তবু মনে হলো ভাবনা যখন একবার মাথায় ঢুকেছে তখন আরও একটু খোঁজ খবর নিয়ে তবে এখান থেকে যাব। একটু জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারলাম গোড়াচাঁদ চক্রবর্তী নামে এক ব্যক্তি হাঁড়িগুলো ওখানে ফেলে গেছে। আরও একটু অনুসন্ধান করে জানতে পারলাম এই গোড়াচাঁদ চক্রবর্তীর মোট 4 ভাই। দ্বিতীয় ভাই রামচাঁদ প্রায় বছর 5 হলো মারা গেছে। তৃতীয় ও চতুর্থ ভাই কেবলচাঁদ আর রূপচাঁদ এখন বিয়ে থা করেনি। এরা সবাই একই বাড়িতে থাকে, একান্নবর্তী। পরিবারে আরও আছে গোড়াচাঁদের স্ত্রী ও 2টি বাচ্চা এবং মৃত রামচাঁদের বিধবা পত্নী। চাষবাসই এদের মূল জীবিকা। গোপনে এইসব খোঁজখবর নিয়ে গোড়াচাঁদের বাড়িতে গিয়ে হাজির হলাম। গোড়াচাঁদ তখন বাড়িতেই ছিল। আমি ডাকতেই বাইরে বেরিয়ে এলো। আমি প্রথমে কোনো কথা না বলে সরাসরি তার চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম। সে একটু যেন থতমত খেয়ে গেল। এক নিঃশ্বাসে জিজ্ঞাসা করল, কে আপনি? কোথায় থাকেন? এখানে কি দরকার এসেছেন? তার কথা বলার ধরন দেখে মনে হলো যেন ভয় পেয়ে গেছে। কথা বলতে গিয়ে গলাটাও যেন একটু কেঁপে গেল। আমি কোনো ছলচাতুরি না করে বললাম, আমি পুলিশের লোক। কেন এখানে এসেছি সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। পুলিশ? না না না, পুলিশের এখানে কি দরকার তা আমি কি করে বুঝবো? বুঝতে পারছি গোড়াচাঁদ যেন ভেতরে ভেতরে নিজেকে সামলে নেবার চেষ্টা করছে। বললাম, আপনি জানেন না আপনি কি করেছেন? কি করেছি কি? আমি তো কিছু বুঝতে পারছি না। ব্যস্ত হবেন না, এখনই সব বুঝতে পারবেন। আপাতত আমার একটা প্রশ্নের জবাব দিন। কি প্রশ্ন? এই পুজোর মধ্যেই হাঁড়িগুলো ফেলে দিতে হলো কি কারণে বলুন তো? ওগুলো তো অক্ষতই আছে। হাড়ি ফেলে দিয়েছি এ কথা আপনাকে কে বললো? এর মধ্যে তো আমরা কোনো হাড়ি ফেলিনি। না 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 না। সদ্য শেওড়া ফুলিতে ঠকে গিয়ে ভালো রকম শিক্ষা হয়েছে আমার। সে ঘা এখনো শুকোয়নি। তাই ভেতরে ভেতরে একটু সাবধান হয়ে গেলাম ঠিকই, কিন্তু রাশ হালকা করলাম না। বললাম, আমার কাছে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না মশাই। অত সহজে পার পাবেন না। সন্দেহ হলে আমি আপনার বাড়ির ভেতরে ঢুকে খানা তল্লাশি করতে পারি। কিন্তু আপনি খানা তল্লাশ করবেন কেন? আমি এখনই ভেতরে ঢুকে দেখব যে হাঁড়িতে আপনারা রান্না করছেন তা নতুন হাঁড়ি না পুরনো হাঁড়ি। গোড়াচাঁদ এবার যেন একটু দমে গেল। মিনমিনে শুকনো গলায় বলল, কেন মশাই, কি হয়েছে? পুরনো হাঁড়ি বাতিল করে নতুন হাঁড়ি ব্যবহার করলে দোষটা কিসের বলুন না? না, দোষ কিছুই নেই, কিন্তু শুধু এটুকু বলে আমার চোখে ধুলো দিতে পারবেন না। আমি সাহেব নই, খাঁটি ভারতীয়, বাঙালি ব্রাহ্মণ। ওসব বলে আমাকে ভোলাতে পারবেন না। তাহলে আপনি কি বলতে চাইছেন? কি এমন কারণ ঘটলো যে এই পুজোর মধ্যেই সমস্ত পুরনো হাঁড়িগুলো বদলে নতুন হাঁড়ি ব্যবহার করতে হলো? এর কোনো সন্তোষজনক উত্তর না দিতে পারলে আপনি বিপদে পড়ে যাবেন। গোড়াচাঁদ কোনো সদুত্তর দিতে পারল না, কিন্তু হাঁড়িগুলো যে সেই ফেলে এসেছে এ কথা স্বীকার করল। এই সময় গোড়াচাঁদের অন্য 2 ভাইও বাড়ি ফিরল। আমাকে দেখে এবং আমার পরিচয় পেয়ে তারাও যেন একটু চিন্তিত হয়ে পড়ল, এবং একে একে 1-2 করে পাড়ারও বেশ কয়েকজন লোক সেখানে এসে জড়ো হলো। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। আমি যখন যেখানে যাই আমার সঙ্গে একজন করে লোক থাকে, এখানেও আছে। তাকে চুপি চুপি বললাম, শোনো, তুমি এখানকার থানা থেকে কয়েকজনকে ডেকে আনো, যত তাড়াতাড়ি সম্ভব। রাত হয়ে আসছে, দরকার হতে পারে। আমার নির্দেশ মতো সে তখনই চলে গেল। প্রয়োজনে আমাকে সাহায্য করবার জন্য গ্রামের 2 জন চৌকিদারকে ডাকিয়ে নিলাম। স্থানীয় থানা থেকে পুলিশ না আসা পর্যন্ত আমি সেখানেই বসে থেকে উপস্থিত লোকজনদের সঙ্গে গল্প করতে লাগলাম।
এর ফাঁকেই অবশ্য দুজন চৌকিদারের মধ্যে একজনকে পাঠিয়ে দিলাম গোরাচাঁদের বিধবা ভাতৃবধূ এখন কোথায় আছেন এর সম্পর্কে গোপনে একটু খোঁজ খবর নিয়ে আসার জন্য। সে ঘন্টা দেড়েক পর ফিরে এসে আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলল, পাকা খবর নিয়ে এসেছি দারোগা বাবু। গোরাচাঁদ ঠাকুরের ভাইয়ের বউ এই বাড়িতেই থাকতো, কিন্তু এই 4-5 দিন হলো কেউ তাকে দেখেনি। আমি একজন স্ত্রী লোককে বাড়ির ভেতরেও পাঠিয়েছিলাম, বাড়িতে সে নেই। কোথায় যেতে পারে বলে মনে হয়? মেয়ে ছেলেটার চরিত্রটা কি ভালো ছিল না, পাড়ায় বদনাম আছে, ভাসুর দেওরদের হাতে মারধরও খেয়েছে। এখন সেই কারণে গৃহত্যাগী হলেন নাকি কোনো বেটা ছেলেকে নিয়ে গৃহত্যাগ করলেন তা সঠিক বলা শক্ত। দুটোর যে কোনোটাই হতে পারে। মেয়ে মানুষের মনের ভিতরে কি আছে সে বোঝা তো সহজ নয়। কিন্তু আমি বুঝতে পারলাম আমার অনুমানই বোধহয় সত্যি হতে চলেছে। চৌকিদারের কথা শুনে আমার সন্দেহের ছায়াটা আরও গাঢ় আকার ধারণ করল। মনে মনে ধরে নিলাম এরাই বিধবাকে খুন করেছে। আবার পরক্ষণেই গোপালবাবুর মেয়ে জামাইয়ের কথাটা মনে পড়ায় যেন একটু দমে গেলাম। কিন্তু যাই ঘটুক না কেন, সন্দেহ নিরসন না হওয়া পর্যন্ত এখান থেকে নড়ব না। আরও ঘন্টা দেড়েক পর আমার সঙ্গে স্থানীয় থানা থেকে আরও 4 জন পুলিশ সঙ্গে নিয়ে সেখানে এসে হাজির হলো। আমি, আমার সঙ্গী, 2 জন চৌকিদার এবং 4 জন স্থানীয় পুলিশ মিলে এখন আমরা মোট 8 জনের দল। মনকে দৃঢ় করে মা দুর্গার নাম স্মরণ করে আসল কাজে নেমে পড়লাম। প্রথমেই বাড়ির চারপাশ ঘিরে পাহারার বন্দোবস্ত করলাম, যাতে বাড়ি থেকে কেউ কোনো জিনিস নিয়ে বাইরে বেরিয়ে পড়তে না পারে। বাড়ির চারদিকে পুলিশ পাহারা পড়ল দেখে চাঁদুরা বাইরে বেরিয়ে এলেন। আমি এবার সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনারা তো মোট 4 ভাই, আর একজন গেলেন কোথায়? গোরাচাঁদ বলল, আগে আমরা 4 ভাই ঠিকই, কিন্তু আমার এক ভাই অনেকদিন আগেই গত হয়েছে। তাঁর স্ত্রী যিনি এই বাড়িতেই থাকতেন তিনি এখন কোথায়? আমার প্রশ্ন শুনে 3 ভাইয়ের মুখ শুকিয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারল না। খানিকক্ষণ পর গোরাচাঁদ ঢোক গিলে বলল, হ্যাঁ, তিনি এখানেই থাকতেন, একথা সত্যি, কিন্তু এই কয়েকদিন আগে তিনি তার বাপের বাড়ি গেছেন। কথাটা আমাদের বিশ্বাস হলো না। শেষ পর্যন্ত বাড়ি তল্লাশি করাই মনস্থ করলাম। স্থানীয় পুলিশ কর্মীদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, কিন্তু মশাই, তল্লাশি করে আমরা করবোটা কি? এ তো আর চুরির উদ্দেশ্যে খুন নয় যে চুরি যাওয়া মাল উদ্ধার করা যাবে। চৌকিদার বলল, বউটাকে তো বাড়িতে পাওয়া যাবে না, সেই খোঁজ তো আমি আগেই নিয়ে নিয়েছি। না, তাকে পাবো না সে আমিও জানি। তিনি হয় সত্যিই তাঁর পিতৃগৃহে গেছেন, অথবা তাঁরই কাটামুন্ড আমাদের কলকাতার অফিসে রাখা আছে। না, হাঁড়ি নিয়েও তো আর কোনো অনুসন্ধান করার কিছু নেই। পুরনো হাঁড়ি ফেলে দিয়ে নতুন হাঁড়িতে রান্না করছে, সে কথা তো এরা নিজেরাই স্বীকার করেছে বললেন। হ্যাঁ, তা স্বীকার করেছে বটে। তাহলে আর তল্লাশি করে নতুন কি পাবো? সরাসরি 3 ভাইকে আটক করে নিলেই তো হয়। ইনি হয়তো এনার দিক থেকে ঠিকই বলছেন, কিন্তু শেওড়াফুলির ঘটনাটা যে আমার মনে এখনো দগদগে হয়ে আছে সে কথাটা আর ইনি জানবেন কিভাবে? বললাম, আমি যে জিনিসটা দেখতে চাইছি সেটা যদি এদের ঘরে খুঁজে পাওয়া যায় তো 16 আনা নিশ্চিত হওয়া যায়। পুলিশ কর্মীটি বললেন, কি জিনিস বলুন তো? আর এক গাছা শিকা। আমার কথা শুনে পুলিশ কর্মীটি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আসলে সেই যে নতুন রং করা টিনের বাক্সের ভেতর একগাছা শিকা দেখেছিলাম, আপনাদের আগেই বলেছি সেখানে সাধারণ শিকা নয়, ভার বাওয়ার কাজে সাধারণত বাঁকের সঙ্গেই অমন শিকা লাগানো থাকে। তাই যদি হয় তাহলে অমন আরও একগাছা শিকা এই বাড়িতেই থাকার কথা, কারণ বাঁকের সঙ্গে ব্যবহার করা শিকা একানে হতে পারে না, একজোড়া হওয়াটাই স্বাভাবিক। সে যাই হোক, বিষয়টা এই পুলিশ কর্মীটিকে বুঝিয়ে দিয়ে তল্লাশি শুরু করলাম এবং খানিকক্ষণের মধ্যেই আমার অনুমানকে অভ্রান্ত প্রমাণ করে দিয়ে সেই শিকার জোড়া আর এক গাছা শিকা এই বাড়িতেই পাওয়া গেল। এবার আমার সমস্ত সন্দেহ দূর হলো। 3 ভাইকেই নজরবন্দি করলাম।
আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না জানিয়ে দিয়ে কলকাতার অফিসে সমস্ত ঘটনা সংক্ষেপে জানিয়ে একটা চিঠি লিখলাম। সেই চিঠি নিয়ে আমার সঙ্গে আসা লোকটিকে তখনই পাঠিয়ে দিলাম। আগেই বলেছি, যতটা পথ গাড়িতে আসা সম্ভব ততটা পথ আমরা গাড়িতেই এসেছিলাম। তারপর সেই গাড়ি সেখানেই রাখা ছিল। আমার পত্রবাহক সেই গাড়িতে করেই রওনা দিল, আর আমরা এখানেই অপেক্ষা করতে লাগলাম। রাত প্রায় ৩টে নাগাদ আমার পাঠানো পত্রবাহক ফিরে এলেন। সঙ্গে এসেছেন সেই তদন্তের সঙ্গে যুক্ত প্রায় সমস্ত পুলিশ কর্মী, এবং যে জিনিসগুলো আনবার জন্য আমি চিঠিতে লিখে দিয়েছিলাম সেগুলোও তারা সঙ্গে করে এনেছেন। জিনিসগুলো কি তা বোধহয় আপনারা আন্দাজ করতে পারছেন। সেই টিনের বাক্স, শিকাগাছা আর সংরক্ষণ করে রাখা সেই কাটা মুন্ডটি। বাড়ির কাজের লোকদের মধ্যে কয়েকজন এই টিনের বাক্স এবং শিকাগাছা এই বাড়িতেই আগে দেখেছে বলে জানালো। সকাল হলে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলকেই কাটা মুন্ডটি দেখানো হলো। যারা যারা গোরাচাঁদের বিধবা ভাতৃবধূকে চিনত তারা সকলেই মুন্ডটিকে ওই বিধবা মহিলার বলেই জানালো। ফলত আমার আর কোনো সংশয় রইল না। তবুও নিহত মহিলার বাপের বাড়ির ঠিকানা জেনে নিয়ে হতভাগিনীর বাবা মাকেও দেখালাম। তাঁরাও নিজেদের কন্যাকে চিনতে পারলেন। কিন্তু এত কিছু সত্ত্বেও এই বিধবাকে যে তার ৩ ভাসুর দেওর মিলেই খুন করেছে, এই কথা গ্রামের কেউ বলল না। বাড়ির কাজের লোকেদের মধ্যে সকলেই এই ৩ ভাইয়ের মধ্যে কাউকে খুন করতে দেখেনি বলেই জানালো, অথবা দেখে থাকলেও অস্বীকার করে গেল। এমত অবস্থায় আমরা সাধারণত যা করে থাকি, এক্ষেত্রে তাই করলাম। ৩ ভাইকেই গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এলাম। কলকাতায় আসার পর কাশীপুরের সেই কোচওয়ান, যার গাড়িতে করে বাক্সটা সেই রাতে কলকাতা থেকে আনা হয়েছিল, তাকে ডেকে আনা হলো। সেই কোচওয়ান রূপচাঁদ আর কেবলচাঁদকে চিনতে পারল। রূপচাঁদকে দেখিয়ে বলল, হ্যাঁ, এই লোকটাই আমাকে ভাড়ার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তারপর এই লোকটা আর যায়নি। আর এই বাবুটা গাড়িতে উঠে বাক্স নিয়ে কলকাতায় গিয়েছিল। এরপর সেই মুটে এসেও কেবলচাঁদকে শনাক্ত করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই সেদিন এই বাবুই তো গাড়ি থেকে বাক্সটা নামাতে পারছিল না, আমি নিয়ে নামালুম। এরপর ৩ জনকেই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হাজির করা হলো। ম্যাজিস্ট্রেট সাহেব কিছুদিন ধরে সাক্ষীদের জবানবন্দি নিয়ে ৩ জনকেই দায়রায় পাঠিয়ে দিলেন। যথাসময়ে দায়রায় বিচার শুরু হলো। আসামিপক্ষ নামকরা অভিজ্ঞ আইনজীবীর সাহায্যে মোকদ্দমা চালাতে লাগল। খুন করার কথা ৩ ভাই অস্বীকার করে গেল, এবং খুনের কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় বড় ভাই গোরাচাঁদ খালাস পেয়ে গেল। কেবলচাঁদ লাশ গোপন করার অপরাধে কেবলমাত্র 2 বছরের জন্য জেলে গেল। আর এই কাজে সাহায্য করার অপরাধে রূপচাঁদের মাত্র 1 বছরের কারাবাস হল। পরে অনেকবার ভেবেছি, মহামায়ার এ কি মায়া! এত বড় পাপের এই কি যথাযথ সাজা? আর আমি বা কোন পাপে তাঁর পূজার দিনগুলোতে তাঁর মুখদর্শনের পুণ্য থেকে বঞ্চিত হলাম? তবে বড় সাহেব তাঁর কথা রেখেছিলেন। মোকদ্দমার কিনারা হয়ে যাবার পর আমার জন্য পুরো 1 মাসের ছুটির ব্যবস্থা করে দিয়েছিলেন। শুনছিলেন দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের কাহিনী।
বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জয়, অরিজিৎ, সায়ন্তন, সঙ্গীতা, অপু এবং প্রিয়নাথের ভূমিকায় গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।